আসসালামু আলাইকুম। এসএসসি ব্যাচ 2027 এবং 28 কি অবস্থা তোমাদের সবার? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। আজকে থেকে আমরা এসএসসি কেমিস্ট্রির গুরুত্বপূর্ণ একটা অধ্যায় নিয়ে আলোচনা করব, ভিডিও ক্লাস নেওয়া শুরু করব চ্যাপ্টার 5 থেকে, অর্থাৎ রাসায়নিক বন্ধন। অর্থাৎ এই অধ্যায়টা যদি তুমি ভালো করে পড়ে যাইতে পারো, এইখান থেকে তুমি 20 মার্কের কোশ্চেন কমন পাবা ইনশাআল্লাহ, যেই নম্বরটা অনেক বেশি হিউজ। সো এই চ্যাপ্টারটাকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে তোমাদেরকে। আমরা এই ক্লাসটাকে 3 ভাগে ভাগ করেছি, যার এটি হচ্ছে প্রথম ক্লাস। তুমি যদি একটা ক্লাসের পর অন্য ক্লাস দেখো, তাহলে মাঝখানে তুমি একটু ব্রেক নিতে পারবা, তুমি প্রিপারেশন নিতে পারবা, প্র্যাকটিস করতে পারবা। তাহলে দ্বিতীয় ক্লাসটা করার জন্য তুমি একটা মোটিভেশন পাবা এবং একটা আগ্রহ সৃষ্টি হবে। সো এইটাই খুবই গুরুত্বপূর্ণ। এই ক্লাসের মেইন টপিক হচ্ছে যোজনী এবং সুপ্ত যোজনী। এই দুইটা টপিক নিয়ে আমরা অনেক বেশি কনফিউজড থাকি। তো আজকের ভিডিওতে আমরা একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলে চলে যাব এবং এমন এমন কিছু টপিক তোমাদেরকে বলবো এবং শেখাবো যেগুলো তুমি ফার্স্ট টাইম হয়তোবা শুনতেছো। তো চলো আমরা ক্লাসটা শুরু করে দিই। ওকে, এই অধ্যায়ের প্রথম টপিক হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। তোমরা বইটা খুলো, তারপর দেখবা প্রথম টপিকটাই হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। তো যোজ্যতা ইলেকট্রনের সংজ্ঞাটা আমি মুখে দুইবার বলতেছি এবং আমি বোর্ডে লিখতেছি এবং সাথে বোঝাও দিচ্ছি, ঠিক আছে? আমার সাথে সাথে তোমাদেরকেও বলতে হবে যাতে ডেফিনেশনটা মাথায় ঢুকে। আমি বলতেছি, হ্যাঁ, আমার সাথে বলবা। কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথে যতগুলা ইলেকট্রন থাকে তাকে আমরা যোজ্যতা ইলেকট্রন বলবো। আমি আবার বলতেছি, কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে যতগুলা ইলেকট্রন থাকে তাকে আমরা যোজ্যতা ইলেকট্রন বলবো, ঠিক আছে? তো সংজ্ঞাটা আমি আরেকবার লিখতেছি, ঠিক আছে? কি? যোজ্যতা ইলেকট্রন, ঠিক আছে? যোজ্যতা ইলেকট্রন কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকে তাকে আমরা কি বলবো? যোজ্যতা ইলেকট্রন বলবো। তাকে যোজ্যতা ইলেকট্রন বলবো। তো এখন তো এটা জাস্ট ডেফিনেশন, তাই না? আমাদের তো বুঝতে হবে আসলে জিনিসটা কি। তো চলো আমরা একটা উদাহরণ দেই। মনে করো আমি এখানে নাইট্রোজেন নিয়ে আসলাম। এর দ্বারা কি বোঝায়? নাইট্রোজেন, তাই না? নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 7। আমরা তো সবাই জানি নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 7। এখন নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করবো, তাই না? আমাদের প্রথম কক্ষপথ কি বলতো? 1s2, তাই না? এটা প্রথম কক্ষপথ। দ্বিতীয় কক্ষপথ 2s2। তাহলে ইলেকট্রন কয়টা হয়েছে বলো তো? উপরে কে থাকে? ইলেকট্রন 2 আর 2 কত? 4, লাগবে কত? 7। আর 2p কত যাবে বলো তো? 3 যাবে, তাই না? 2p-তে ইলেকট্রন থাকে কয়টা? 6টা। তো এখন 3টা নিতে হবে, যেহেতু 7টা বানাইতে হবে আমাদের। 2 2 4 এবং 3 কত? 7। তাহলে এইটা হচ্ছে আমাদের প্রথম কক্ষপথ। প্রথম কক্ষপথ। দ্বিতীয় কক্ষপথ কিভাবে বুঝবো বলো তো? এই যে n এর মান দ্বারা, n এর মান 1, আবার এখানে n এর মান 2 2 করে, তার মানে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় কক্ষপথ। তো এটা আমাদের শেষ কক্ষপথ না ইলেকট্রন বিন্যাসে? নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসে শেষ কক্ষপথে ইলেকট্রন, মোট ইলেকট্রন কয়টা আছে? 2টা প্লাস 3টা, টোটাল 5টা। তাহলে তার যোজ্যতা ইলেকট্রন কত? 5। একদম সিম্পল, একদম সোজা। সোডিয়ামেরটা দেখি। সোডিয়ামের কত বলো তো? সোডিয়ামের 11। প্রথম কক্ষপথে 1s2, 2s2, 2p6, তাই না? তারপর কত? 3s1। এখন দেখো, যোগ করে দেখো কতগুলো হয়। 10 আর 1 কত? 11। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম কক্ষপথ, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় কক্ষপথ। প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ কিভাবে চিনবো? এই যে 1 দেখে, 2 দেখে, মানে এটা দ্বিতীয় কক্ষপথ, 3 মানে এটা তৃতীয় কক্ষপথ। এইটাই হচ্ছে শেষ কক্ষপথ। শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা? একটা। তাই তার যোজ্যতা ইলেকট্রন কত? 1। যোজ্যতা ইলেকট্রন কত হবে? 1। বুঝতে পারছো? একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করবা এবং শেষ কক্ষপথের মোট ইলেকট্রন দেখবা, শেষ কক্ষপথের মোট ইলেকট্রন দেখবা, ওইটাই তার কি? যোজ্যতা ইলেকট্রন। বুঝতে পারছো? আশা করতেছি বুঝাইতে পারছি। তো তোমাদের কাজ কি হবে? তোমাদের কাজ আমি তোমাদের কিছু হোমওয়ার্ক দেই, যে তোমরা এই যে ক্লোরিনের যোজ্যতা ইলেকট্রন বের করবা, তোমরা অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন বের করবা, কার্বনের যোজ্যতা ইলেকট্রন বের করবা, সালফারের যোজ্যতা ইলেকট্রন বের করবা। যোজ্যতা ইলেকট্রন বের করে আমাদের উৎস একাডেমির যে ফেসবুক গ্রুপ আছে ওইখানে তোমরা কি করবা? পোস্ট করবা, ঠিক আছে? তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ গ্রুপের লোগো এবং নাম সহ, ঠিক আছে? তো আমরা নেক্সট টপিকে চলে যাব। আমাদের নেক্সট টপিকটা কি বলতো? আমাদের নেক্সট টপিকটা হচ্ছে যোজনী বা যোজ্যতা। গুরুত্বপূর্ণ একটা টপিক, যোজনী এবং যোজ্যতা। ওকে, তাহলে আমরা ঠিক আগের মতো যোজনী এবং যোজ্যতার ডেফিনেশনটা বলবো, আমি মুখে বলবো এবং তোমরা আমার সাথে সাথে বলবা, ঠিক আছে? কি বলতো? যোজনী যোজনী বা যোজ্যতা, ঠিক আছে? যোজনী বা যোজ্যতা। যোজনী বা যোজ্যতার অনেকগুলো ডেফিনেশন আছে। আমি তোমাকে সহজে দুইটা ডেফিনেশন দিচ্ছি। এই দুইটা ডেফিনেশনের ভিতরে তোমার কাছে যেটা ভাল লাগে তুমি সেটাই এক্সামে লিখবা, ঠিক আছে? তো প্রথম ডেফিনেশনটা বলতেছি, কোনো মৌলের সর্বশেষ কক্ষপথে, কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে, আমার সাথে বলো, কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন, যতগুলো ইলেকট্রন দান, গ্রহণ এবং শেয়ার করতে চায় তাদেরকে আমরা কি বলবো? যোজনী বলবো বা যোজ্যতা বলবো।
আমার কথা বুঝতে পারছো? আমি আবার বলতেছি, কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে যতগুলো ইলেকট্রন দান করতে চায়, গ্রহণ করতে চায় বা শেয়ার করতে চায়, তখন তাদেরকে আমরা কি বলবো? যোজনী বলবো। বুঝতে পারছো? খাতায় লিখছো? আমার মনে হয় তোমরা খাতায় লিখছো, ঠিক আছে? এরপর আরেকটা ডেফিনেশন হচ্ছে, কোনো মৌলের শেষ কক্ষপথে যত সংখ্যক বেজোড় ইলেকট্রন থাকবে তাদেরকে আমরা কি বলবো? যোজনী বলবো, ঠিক আছে? এই সংখ্যাটা একটু ছোট, আমি এটাই লিখতেছি। কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে, ঠিক আছে, আমি দেখলাম, ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে যতগুলো বিজোড় 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 যতগুলো বিজোড় ইলেকট্রন বিদ্যমান থাকে তাকে আমরা কি বলবো? যোজনী বা যোজ্যতা বলবো। যোজনী বা যোজ্যতা তুমি মুখে মুখে বের করতে পারবা ভাইয়া, মুখে মুখে বের করতে পারবা। এর আগে আমি একটা ডেফিনেশন দিছিলাম না তোমাদেরকে, সর্বশেষ কক্ষপথে যতগুলো ইলেকট্রন দান করে, গ্রহণ করে, শেয়ার করে, তারাই তার যোজনী, তাই না? তো আমি এখানে একটু লিখতেছি, ঠিক আছে? দেখো, সর্বশেষ কক্ষপথে যদি একটা ইলেকট্রন, দুইটা ইলেকট্রন, তিনটা ইলেকট্রন থাকে, তাহলে এরা কি করবে বলো তো? এরা ইলেকট্রন দান করবে। সর্বশেষ কক্ষপথে যদি তোমার 5টা ইলেকট্রন, 6টা ইলেকট্রন, 7টা ইলেকট্রন থাকে, তাহলে এরা কি করবে বলো তো? ইলেকট্রন গ্রহণ করবে। গ্রহণ করবে। আর সর্বশেষ কক্ষপথে যদি 4টা ইলেকট্রন থাকে, তাহলে কি করবে? এরা শেয়ার করবে। এরা কি করবে? ইলেকট্রন শেয়ার করবে। এই জিনিসটা একটু মাথায় থাকা লাগবে তোমার। তো এখন আমরা একটা মৌল নেই, যেমন হচ্ছে অক্সিজেন। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? 8, তাই না? অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8। দেখো, অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করলে কি হয় বলো তো? 1s2, 2s2, 2p কত বলো তো? 2p কত? তোমার 4, 2p4, তাহলে 4 আর 2 কত? 6, 6 আর 2 কত? 8, ঠিক আছে? এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। এখন তুমি যদি এভাবে না করতে চাও, আরেকটা পদ্ধতি আছে, খুব সহজে তুমি করতে পারবা। তুমি তো জানো এটা প্রথম কক্ষপথ, এটা দ্বিতীয় কক্ষপথ, তাই না? প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন? 2টা ইলেকট্রন। দ্বিতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন? 6টা ইলেকট্রন। তুমি এভাবে করবা খুব সহজে, তাড়াতাড়ি বের করার জন্য, ঠিক আছে? তাহলে প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন বলো তো? 2টা থাকা দরকার, 2টা আছে। দ্বিতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকা দরকার বলো তো? 8টা ইলেকট্রন থাকা দরকার না? দ্বিতীয় শক্তি স্তরে দ্বিতীয় কক্ষপথে আমাদের কিন্তু 8টা ইলেকট্রন থাকে, কিন্তু আছে কয়টা? 6টা। তাহলে 8টা হওয়ার জন্য তার কয়টা লাগবে? তার লাগবে না, সে মানে 8টা হওয়া লাগবে তার, কিন্তু আছে 6টা। তাহলে 8টা হওয়ার জন্য আরো 2টা তার গ্রহণ করতে হবে, আরো 2টা ইলেকট্রন গ্রহণ করতে হবে। এই যে 2টা ইলেকট্রন যে গ্রহণ করতেছে, এই যে শেষ কক্ষপথে 6টা ইলেকট্রন, এখন তার গ্রহণ করতে হবে না? কয়টা গ্রহণ করতে হবে? 2টা। এই যে 2টা সে গ্রহণ করলো, 2টা সে গ্রহণ করলো, তাই তার যোজনী কত? 2। তাই তার যোজনী কত? 2। বুঝতে পারছো? যোজনী কত? 2। আশা করতেছি বুঝতে পারছো। এখন এখন আসো আমরা আরেকটা দেখি, সোডিয়াম। সোডিয়াম তো সোডিয়ামের কত? 11। দেখো, সোডিয়ামের আমি একটু নরমালি করতেছি। প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে 8টা। 8 আর 2 কত বলো তো? 10, কিন্তু ওর 11টা। তাহলে শেষ কক্ষপথে কয়টা থাকবে? একটা। তাহলে প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? 2টা, 2টা আছে। দ্বিতীয় কক্ষপথে কয়টা থাকে? 8টা, 8টাই আছে। তৃতীয় কক্ষপথে কয়টা থাকা দরকার? 8টা, কিন্তু আছে কয়টা? একটা। আছে কয়টা? একটা। এখন তুমি তো জানো শেষ কক্ষপথে 1টা, 2টা, 3টা থাকলে ইলেকট্রন দান করে, তো তার তো একটা আছে, সে কি করবে? একটা ইলেকট্রন দান করবে। যেহেতু একটা ইলেকট্রন দান করতেছে, তাই তার যোজনী কত? 1। একদম সোজা না? একদম সোজা। এবার আসো ম্যাগনেসিয়াম। সরি, ম্যাগনেসিয়ামের কত? 12। তার প্রথম কক্ষপথে কয়টা? 2টা। দ্বিতীয় কক্ষপথে কয়টা? 8টা। তৃতীয় কক্ষপথে কয়টা বলো তো? 2টা না? 8 আর 2 10, আর 2 কত? 12। তাহলে শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা? 2টা। শেষ কক্ষপথে 1টা, 2টা ইলেকট্রন থাকলে দান করবে। সে কয়টা দান করবে? 2টা দান করবে। তাই তার যোজনী কত? 2। একদম সোজা, একদম সোজা, পানির মতো সোজা, ঠিক আছে? তো তাহলে তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি, তুমি এই মুহূর্তে অ্যালুমিনিয়ামের যোজনী বের করবা। যোজনী বের করে তোমরা কমেন্ট সেকশনে জানাবা। অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 13। আমি এটা বলে দিলাম, ঠিক আছে? ওকে, এরপর আসো একটু ব্যতিক্রমের দিক দিয়ে যাই, এগুলো তো আমরা ইজিলি বের করতে পারতেছি, তাই না? একটু ব্যতিক্রমে যাই, যেমন কার্বন। কার্বন কার্বনের পারমাণবিক সংখ্যা কত? 6। কার্বনের পারমাণবিক সংখ্যা কত? 6। তাহলে আমরা ইলেকট্রন বিন্যাস করলে কি পাবো? প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে কয়টা? 4টা। 4 আর 2 কত? 6। তাহলে প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকা দরকার? 2টা, 2টা আছে। দ্বিতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকা দরকার? 8টা, কিন্তু আছে কয়টা? 4টা। আছে কয়টা? 4টা। এখন তুমি তো জানো শেষ কক্ষপথে 4টা থাকলে ইলেকট্রন শেয়ার করবে। যতগুলো ইলেকট্রন শেয়ার করবে ততগুলোই তার যোজনী। তাহলে ইলেকট্রন 4টা শেয়ার করতেছে, তাই তার যোজনী 4। কিন্তু 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 কার্বনের যোজনী 2ও হয়। কার্বনের যোজনী 2ও হয়। এখন কোশ্চেন হচ্ছে কিভাবে পসিবল? কিভাবে 2? কার্বনের যোজনী কিভাবে 2? 2টা কিভাবে পসিবল? শুধু 2টা না ভাইয়া, 3টাও পসিবল। 3টাও পসিবল হয়। এখন সেটা কিভাবে? এটা হচ্ছে হোর্নসের নীতি অনুযায়ী। কিসের নীতি? হোর্নসের নীতি। হোর্নস একজন বিজ্ঞানী, ঠিক আছে? এখন উনি এই নীতিটা দাঁড় করাইছে। অর্থাৎ একটা মৌলের ইলেকট্রন বিন্যাসে যত উদ্দীপিত হবে, তত তার বেজোড় ইলেকট্রন সংখ্যা
কি হবে, বৃদ্ধি পাবে। তো চলো আমরা একটু দেখি এটা কিভাবে 2 পসিবল। ঠিক আছে, 2 কিভাবে পসিবল। আচ্ছা আচ্ছা ভাইয়া, এখন একটু দেখি আমরা, এটা কি, কোনটা জানো, কার্বন। কার্বনের কত বলো তো, 6। আচ্ছা, এই যে আমরা নর্মাল যে ইলেকট্রন বিন্যাস করতেছি, দেখো 1s2, 2s2, 2p কত, 2p2, তাই না, 4 5 6। তাহলে এই যে ইলেকট্রন বিন্যাস করছি, নর্মাল ইলেকট্রন বিন্যাস, নর্মাল যে ইলেকট্রন বিন্যাস, এটাকে বলা হয় আউফ বাউ নীতি। কি নীতি? আউফ বাউ, আউফ বাউ নীতি। ঠিক আছে, আউফ বাউ নীতি। ওকে, এখন আমরা কি করব জানো, আমরা এখানে একে মানে উদ্দীপিত করব, তাপ দিব। যখন আমি উদ্দীপিত করব, উদ্দীপিত করলে কি হবে জানো, এই পি অরবিটালটা ভেঙে যাবে। সর্বশেষ কক্ষপথ, সর্বশেষ উদ্দীপিত মানে কি, সর্বশেষ কক্ষপথ নিয়ে কাজ করা। উদ্দীপিত মানে কি, সর্বশেষ কক্ষপথ নিয়ে কাজ করা। যোজনীতে কি বলছে বলো তো, সর্বশেষ কক্ষপথ। এখানে কি সর্বশেষ কক্ষপথ কথাটা লেখা আছে না, তাহলে এই সর্বশেষ কক্ষপথ নিয়ে কাজ করতে হবে। তাহলে এই সর্বশেষ কক্ষপথে, সর্বশেষ কক্ষপথে তোমার শেষ ইলেকট্রন কোনটা বলো তো, এটা শেষ ইলেকট্রন মানে এটা শেষ ইলেকট্রন কয়টা, 2টা না। তাহলে তুমি তো জানো, তুমি তো জানো এই পি অরবিটাল, তুমি তো জানো এই পি অরবিটাল ভেঙে পি এক্স হয়, পি ওয়াই হয় এবং কি পি জেড হয়। ঠিক আছে, ডি অরবিটাল ভেঙে ডি এক্স ওয়াই হয়, ডি ওয়াই জেড হয়, ডি জেড এক্স হয়, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হয় এবং কি জেড স্কোয়ার হয়। ঠিক আছে, তো পি ভেঙে কয়টা হয়, 3টা হয়, কারণ পি এর কয়টা ইলেকট্রন থাকে, 6টা ইলেকট্রন থাকে না। তো ভেঙে এখানে 2টা হয়, 2টা বিপরীত স্পিন, 2টা বিপরীত স্পিন, 2টা বিপরীত স্পিন। এখন একটা স্পিনে কয়টা, একটা ইলেকট্রন, মানে এখানে 2টা ইলেকট্রন, 2টা 2টা 4টা 5টা 6টা, বুঝতে পারছো। আর ডি অরবিটালে কয়টা ইলেকট্রন থাকে, 10টা না। তাহলে এখানে থাকবে 2টা, এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা, 5 গুণা 10। ঠিক আছে, এরকম। তো পি অরবিটাল ভেঙে পি এক্স, পি ওয়াই, পি জেড হতে পারে। তো চলো আমরা একটু দেখি, তাহলে এখানে পি অরবিটালে কয়টা ইলেকট্রন, 2টা ইলেকট্রন না, তাহলে হবে পি এক্স এবং কত 2p ওয়াই, এবং প্রত্যেকটা কক্ষপথে ওই পজিটিভ স্পিনগুলো দিয়ে দিতে হবে। ঠিক আছে, একটা ইলেকট্রন, এখানে 2টা, এই যে একটা, এখানে একটা। তাহলে আমরা এখানে কি করছি, কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথ, এই যে সর্বশেষ কক্ষপথ, এই সর্বশেষ কক্ষপথে যতগুলা বেজর ইলেকট্রন, সর্বশেষ কক্ষপথে বেজর ইলেকট্রন কয়টা বলতো, এই একটা বেজর, এই একটা বেজর না, তার বেজর কয়টা, 2টা না। তাই তার যোজনী কত, তাই তার যোজনী 2, তাই তার যোজনী কত 2। বুঝতে পারছো তোমরা, আশা করছি বুঝতে পারছো। তাহলে এইটাকে আমরা কি বলবো, এই যে ইলেকট্রন বিন্যাসটা করলাম না উদ্দীপিত অবস্থায়, এটাকে আমরা বলবো হুন্ডসের নীতি। হুন্ড, হোমস এর নীতি। ওকে, আচ্ছা, এখন এখন সমস্যা হচ্ছে যে আমি তো এখানে তোমাকে তো কিছুক্ষণ আগে বলছি 2ও সম্ভব 4ও সম্ভব, 4 বলছিলাম না, 4 কিভাবে, এখন দেখো আমাদের সর্বশেষ কক্ষপথ, ওই আমাদের এই এই যোজনীর যেই ডেফিনেশন, এখানে তো বলছিল সর্বশেষ কক্ষপথ, মানে সর্বশেষ কক্ষপথ নিয়ে কাজ করতে বলছে। তাহলে সর্বশেষ কক্ষপথে 2p ছিল, 2s ছিল এবং 2p ছিল। আমি তো অলরেডি 2p নিয়ে কাজ করছি, কিন্তু 2s তো এখনো বাকি রয়েছে, 2s নিয়েও কাজ করতে হবে। তো আমি একে আরো একবার উদ্দীপিত করব, আরো একবার উদ্দীপিত করব। তাহলে এখানে কি হয় বলো তো, 1s2, 2s এবং কত 2px, 2py। এখন s অরবিটাল কয়টা ইলেকট্রন, 2টা ইলেকট্রন না, একটা ইলেকট্রন এখানে থাকবে, আরেকটা ইলেকট্রন কোথায় যাবে, নতুন একটা অরবিটাল ক্রিয়েট হবে, সেই অরবিটাল কত 2pz। এখন এই ইলেকট্রনটা এখানে চলে যাবে, আর মাঝখানে তো 2টা ছিলই। তাহলে সর্বশেষ কক্ষপথে, এটা সর্বশেষ কক্ষপথে, সর্বশেষ কক্ষপথে বেজর ইলেকট্রন কয়টা, একটা 2টা 3টা 4টা, তাই তার যোজনী কত, তাই তার যোজনী কত 4। বুঝতে পারছো কার্বনের যোজনী 2 এবং 4 কিভাবে পসিবল। আশা করছি তোমরা সবাই খুব ভালো করে বুঝে গেছো, আর যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। ঠিক আছে, এরপর আমরা আরো একটা ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস দেখব, যেখানে তোমার কি যোজনী, যোজনী কি অনেকগুলো হতে পারে। ঠিক আছে, পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করবে, যেগুলো বলা হয়, এগুলো পরীক্ষা আসবে, যেগুলো আমি দেখাইতেছি এগুলো পরীক্ষা আসবে ভাইয়া, এগুলোই পরীক্ষা আসবে, না আসলে আমার নাম চেঞ্জ করে দিব। যাও, তো এবার আসো নাইট্রোজেন। নাইট্রোজেন কত 7। নাইট্রোজেনের সাধারণ ইলেকট্রন বিন্যাস 1s2, 2s2 এবং কত 2p3। এটা না, এটা আহ্বান নীতি অনুযায়ী সাধারণ ইলেকট্রন বিন্যাস এটা, তাই না। ওকে, এখন এই নাইট্রোজেনকে যদি তুমি উদ্দীপিত করো, উদ্দীপিত করো, তাহলে কত হবে, শেষ কক্ষপথ নিয়ে কাজ করবা, শেষ কক্ষপথ নিয়ে কাজ করবা, সব কিছুর একই নিয়ম। তাহলে কত, এখানে 2s2 এবং কত 2p3 না, 2px, 2py এবং কত 2pz, এবং প্রত্যেকটাতে একটা করে ইলেকট্রন চলে যাবে। এখন এই যে শেষ কক্ষপথ, এই শেষ কক্ষপথে বেজোর ইলেকট্রন কয়টা বলো তো, একটা 2টা 3টা না, তাই তার যোজনী কত, যোজনী হবে 3। বুঝতে পারছো, বুঝতে পারছো। ওকে, এখন প্রশ্ন হচ্ছে যে স্যার, এখন তো পি অরবিটাল নিয়ে কাজ করছি, এবার তো এস এ তো 2টা আছে, এখন এই 2টা কোথায় যাবে, এই 2টা কোথায় যাবে, এই 2টা কোথায় যাবে, এই যে 2s এর একটা ইলেকট্রন কোথায় যেতে পারে বলো তো, নতুন একটা অরবিটাল ক্রিয়েট করবে এবং ওখানে চলে যাবে। কিন্তু সমস্যা হচ্ছে 2pর পর কখনো 2d সম্ভব হয় না, 2pর পর 2d সম্ভব হয় না। আমার কথা বুঝতে পারছো, 2pর পর কিন্তু 2d সম্ভব হয় না। তাই নাইট্রোজেনের যোজনী কিন্তু 3, নাইট্রোজেনের যোজনী 3,
নাইট্রোজেন যোজনী 5 সম্ভব নয় ইলেকট্রন বিন্যাস অনুযায়ী। এখন এখন যদি তুমি মনে করো যে তাহলে স্যার এখানে একটা ইলেকট্রন অন্য একটা অরবিটাল নিয়ে নেন, আপনি 3s নিয়ে নেন, তো 3s যে নিব, 3s নিলে কি অনেক বেশি শক্তির প্রয়োজন, অনেক বেশি এনার্জির প্রয়োজন, বুঝতে পারছো? তাই নাইট্রোজেন যোজনী কত 3, 5 সম্ভব না, কিন্তু আমাদের বইয়ে 5 দেওয়া আছে, আমাদের বইয়ে 5 দেওয়া আছে। এখন 5 কিভাবে, এটার ব্যাখ্যা তো আমি দিচ্ছি কেন 5 দেওয়া হয়েছে। 5 দেওয়া হয়েছে জারণ মানের জন্য, ঠিক আছে? কিভাবে আমি একটু দেখি, আমি একটু দেখাই তোমাদেরকে। একটু বেসিক ভাবে একটু পড়াশোনা করো, বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে একটু পড়াশোনা করো, যেটা আমি দেখাইতেছি। যেমন এই একটা মৌল তোমাদের বইয়ে দেওয়া আছে N2O5, ঠিক আছে? তো এইখানে দেখো তো নাইট্রোজেনের যোজনী কত 5, যোজনীগুলো কিন্তু এক্সচেঞ্জ হয়, অক্সিজেন যোজনী আছে এখানে, নাইট্রোজেন যোজনী আছে এখানে, নাইট্রোজেনের যোজনী কত 5, নাইট্রোজেনের যোজনী কত 5। এটা কিভাবে নাইট্রোজেন যোজনী 5 কিভাবে হইলো? দেখো নাইট্রোজেন এখানে কয়টা আছে, দুইটা না, নাইট্রোজেন দুইটা, এবং অক্সিজেন কয়টা, তিনটা, অক্সিজেন পাঁচটা, সরি, এখানে দুইটা আর এখানে কয়টা, দুইটা, ঠিক আছে? এখন নাইট্রোজেন কি করে বলো তো, নাইট্রোজেনের যোজনী এখানে 5টা, অর্থাৎ তারা কি 5টা ইলেকট্রন তারা কি করতেছে, শেয়ার করতেছে, তাই না? 5টা ইলেকট্রন কি করতেছে, শেয়ার করতেছে। তো এখানে সন্নিবেশ সমযোজী বন্ধনও চলে আসতেছে। তাই তাই আমরা বলতে পারি যে এই নাইট্রোজেনের জারণ মান 5, জারণ মান কত 5। তো সেই প্রেক্ষিতেই বলা যায় যে নাইট্রোজেনের তোমার যোজ্যতা বা যোজনীয় 5, ঠিক আছে? কিন্তু সবসময় এটা বলা যাবে না, কারণ নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা তো তুমি দেখছোই, তাই না? নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস তুমি দেখছো, 2p পর 2d-তে কিন্তু যাওয়া সম্ভব নয়, সাধারণত 3, কিন্তু যদি আমরা জারণমান হিসাবে কল্পনা করি বা চিন্তা করি, তখন আমরা 5ও বলতে পারবো, এটা নিয়ে সমস্যা নাই। ওকে, আচ্ছা, এরপর আসো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে সালফার, পরীক্ষায় আসে সালফারের পরিবর্তনশীল যোজনী তো এরপর আসো সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌল, যেটা হচ্ছে সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। তারপর সালফারের পারমাণবিক সংখ্যা কত বলো তো, 16। দেখো একটু ভালো করে দেখো, তো সালফারের একটু উপরে লিখি, সালফার 16। ইলেকট্রন বিন্যাসে প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে কয়টা, 2p6, 3s2, 3p কত 5, তাই না? 16, তাহলে এখানে কত 4টা হবে, বুঝতে পারছো? এটা কি, এটা হচ্ছে সালফারের ইলেকট্রন বিন্যাস, যেটা হচ্ছে আলবো নীতি অনুযায়ী। এখন দেখো এটা হচ্ছে তোমার শেষ কক্ষপথ, এই শেষ কক্ষপথ নিয়ে তোমাকে কাজ করতে হবে একটু। দেখো সালফারের যোজনীগুলো বের করবো, তাহলে এই দেখো 1s2, 2s2, 2p6, 3s2। এখন আমি 3p নিয়ে আগে কাজ করব, তাহলে 3px, 3py, 3pz। এখন 4টা ইলেকট্রন কিভাবে তুমি দিবা, তুমি অবশ্যই এভাবে দিতা, তাই না? এখানে যেহেতু 4টা আছে, এখানে 2টা, এখানে 2টা, 4টা, এরকম ভাবে দিতা, তাই না? কিন্তু সবচেয়ে ভুল হইতো জিনিসটা। আগে আমাদের কি করতে হবে বলতো, আগে পজিটিভ স্পিনগুলো দিতে হবে। এখানে কয়টা, 4টা না, যে পজিটিভ স্পিন 1টা 2টা 3টা পজিটিভ ইলেকট্রন, এবার কি বিপরীত 3টা, আবার এই দিক দিয়ে 1টা, 4টা, বুঝতে পারছো? মানে কি এখানে তুমি এখন 2 দাও, সমস্যা নাই, মানে প্রথমে একটা একটা করে দিবা, তারপর আবার আবার প্রথমে এসে আরেকটা দিতে হবে, বুঝতে পারছো? তাহলে এই সর্বশেষ কক্ষপথে বেজোর ইলেকট্রন কয়টা, 2টা, সর্বশেষ কক্ষপথে বেজোর ইলেকট্রন 2টা, তাই তার যোজনী কত 2, সালফারের যোজনী কত 2। এখন দেখো, এখন তো তোমার বেজোর ইলেকট্রন তো আরো রয়েছে, তাই না? এই যে 2p তো আরো রয়েছে, তাহলে একে কি আরো উদ্দীপিত করা লাগবে, এর আরো উদ্দীপিত করবা, তাহলে কত 1s2, 2s2, 2p6, 3s2, 3px, 3py, এবং কত 3pz। এখন এখানে তো বেজোর একটা আছে, আর এখানে কি একটা জোড় আছে, যুগ্ম। এখন এই দুইটার একটা ভেঙে আরেকটা আরেকটা তোমার শক্তি স্তর ক্রিয়েট হবে, তাই না? আরেকটা অরবিট ক্রিয়েট হবে এখানে, সরি, একটা অরবিট ক্রিয়েট হবে। সেই অরবিটালগুলো কি বলতো, এবার কত 2p পর কত 2d না, 2d কত 2dxy, 2dxy, তাই না? এখন দেখো এখানে কয়টা, 2টা না, একটা এখানে যাবে আরেকটা এখানে যাবে, তাহলে শেষ কক্ষতে বেজোর ইলেকট্রন কয়টা বলতো, 1টা 2টা 3টা 4টা, তাই তার যোজনী কত, 4। তাহলে সালফারের যোজনী 2ও পসিবল, 4ও পসিবল, ঠিক আছে? এরপর আসো আরো উদ্দীপিত করা যায় কিনা, কারণ এখানে তো s অরবিটালও আছে, তাই না? s অরবিটালও আছে, তাহলে এর জন্য তোমাকে আরো একবার উদ্দীপিত করা লাগবে, ঠিক আছে? 2টা স্টার দিলাম, তো এখানে আরো উদ্দীপিত করো, তাহলে এখানে কত 1s2, 2s2, 2p6, 3s টা রাখলা, কারণ এখানে 2টা ভেঙে আরেকটা নতুন অরবিটালে ওই ইলেকট্রনটা চলে যাবে। 2px, 2py, 2pz, 2pxy, এবং কত, সরি 3dxy, 3dyz, তাই না? এখন দেখো এই যে আগেরগুলো তুমি দিয়ে দিতে পারো, তাহলে এখানে 2টা আছে না, এখানে একটা আর এই পাশে একটা, তাহলে কয়টা শেষ কক্ষপথ, এটা হচ্ছে শেষ কক্ষপথে বেজোর কয়টা বলতো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাই তার যোজনী কত 6। তাহলে সালফারের যোজনী কয়টা দেখলা বলতো, 2টা 4টা 6টা, অনেক বেশি গুরুত্বপূর্ণ এইটা,
এটা মাস্ট তোমরা শিখবা, কারণ এটা পরীক্ষায় আসতে পারে, আসার মতো অনেক বেশি গুরুত্বপূর্ণ। বুঝতে পারছো? আশা করতেছি বুঝাইতে পারছি। আরো দুইটা আছে, দুইটা গুরুত্বপূর্ণ, যে দুইটা বইয়ের ভিতরে তোমাদের দেওয়া আছে, আমি একটু করে দিচ্ছি তোমাদেরকে। হ্যাঁ, ওকে। আচ্ছা, এরপর আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ আরো দুইটা করব, সেই দুটো হচ্ছে আয়রনের। আয়রনের দেখো, আয়রনের আমি সব করে দিতেছি, ঠিক আছে? এফই আয়রনের 26। ওকে, তাহলে আমরা আয়রনের ইলেকট্রনটা দেখি যদি, 1s2, 2s2, 2p6, 3s2, 3p, 3p6, 3d এবং 4s। 3d তে না গিয়ে ইলেকট্রন কিন্তু 4s এ যায়, কারণ কম শক্তি সম্পূর্ণ অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করে, ঠিক আছে? এখন 3d এবং কত 4s এ তো না, আমি সবই তোমাদের এখানে দেখাই দিতে যাও। এখন দেখো n+l, এখানে কি n+l এর সূত্র মেনে চলবে, তাহলে এখানে n এর মান কত 3, l এর মান কত বলো তো? এই যে spdf, এই যে spdf, s মানে কত 0, p এর মান কত 1, d এর মান কত 2, আর f মানে কত 3। তাহলে এখানে d মানে এগুলো তো l এর মান, এগুলো l এর মান। d মানে কত, l এর মান কত 2, এখানে 2, তাহলে কত 5, আর এখানে কত n এর মান কত 4, আর l এর মান কত বলো তো? l মানে কত s এর মান কত 0, তাহলে এখানে কত আসে বলো তো 4। এখন তুমি আমাকে বলো কোনটা বড়, কোনটা বড়, কোনটা ছোট? তোমার কিন্তু এটা ছোট, তাই না? এই যে 4s ছোট, তাহলে এটা শক্তিও কম, অর্থাৎ কম শক্তি সম্পূর্ণ অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে, অর্থাৎ 4s এ ইলেকট্রনটা কি আগে প্রবেশ করবে। তাহলে আগে ইলেকট্রন প্রবেশ করাও, তাহলে এখানে কয়টা ইলেকট্রন বলো তো? এখানে টোটাল কয়টা? 10টা, 18টা, 19, 20, আর কয়টা লাগে? 6টা। এখানে 6 দিয়েছো, ঠিক আছে? এখানে 6 দিয়েছো। এটা কি আহ্বান নীতি অনুযায়ী, এটা আহ্বান নীতি অনুযায়ী তোমার ইলেকট্রন বিন্যাস। এখন তুমি কি করবা? উদ্দীপিত করবা স্যার, উদ্দীপিত করবা। উদ্দীপিত করলে কি হয়? উদ্দীপিত করলে কি হয় দেখো একটু, 2s2, 2p6, 3s2, 3p6, আর এখানে কত 3d6, আর এখানে কত 4s। এই যে একটা ইলেকট্রন দুইটা আছে না, একটা ভেঙে আরেকটা নতুন অরবিটাল তৈরি হবে, যেটা হচ্ছে 4x। তাহলে এখানে 1 1 যাবে। বুঝতে পারছো? তাহলে তাহলে এই শেষ কক্ষতে বেজে ইলেকট্রন কয়টা? দুইটা না, তাই তার যোজনী কত? 2, তাই তার যোজনী কত হবে? 2। ওকে, এরপর আসো, এর কি যোজনী আরো কি পসিবল নাকি? তোমাদের বই তো দেওয়া আছে 2 3, আয়রন যোজনী কত 2 এবং 3। 3 কিভাবে এখন আমরা দেখব। তো এখন এখন তুমি আমাকে কোশ্চেন করতে পারো, স্যার এটা আবার কেন করবেন? আচ্ছা দেখো, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d, দেখো 3d ডি অরবিটালে কি করতে চায় জানো? ডি অরবিটাল, আচ্ছা তোমাকে একটা কথা বলি, এই যে তোমার এটা তো ডি ব্লক মৌল, তাই না? তোমরা যদি ইলেকট্রন বিন্যাসটা যদি তুমি দেখো, দেখো আমার কাছে একটা বই আছে, এই বইটা আমার বই, 2017 সালের বই। দেখো একটু দেখো, এখানে তোমার কত পুরনো বই দেখছো আমি কিভাবে পড়ছি। এখানে দেখো আয়রন, আয়রন কোথায় আছে? এই যে আয়রন, অর্থাৎ অর্থাৎ গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত, 3 থেকে 12 পর্যন্ত মৌলগুলোকে বলা হয় অবস্থান্তর মৌল, তাই না? অবস্থান্তর মৌল, অর্থাৎ অবস্থান্তর মৌলের ডি অরবিটালে 1 থেকে 9টা ইলেকট্রন থাকে, তাহলে এই ডি অরবিটালে 6টা ইলেকট্রন আছে, তাহলে এটা অবস্থান্তর মৌল। ওকে, এখন দেখো এই ডি অরবিটালে তো এখানে কয়টা আছে? 6টা। ডি অরবিটাল কয়টা থাকতে চায় বলো তো স্থিতিশীলতা অর্জন করার জন্য? হয় 5টা থাকবে, নয় 10টা থাকবে, কিন্তু তারা আছে কয়টা? 5টা, 6টা আছে। স্থিতিশীলতা অর্জন করার জন্য সে কি করবে? একটা ইলেকট্রন দান করতে পারবে, একটা ইলেকট্রন কি করতে পারবে? দান করতে পারবে। সে স্থিতিশীলতা অর্জন করে 5টা বা 10টা রেখে, তাই না? তো একটা ইলেকট্রন দান করলে তাহলে কয়টা হবে? 5টা না? তাহলে এই যে একটা ইলেকট্রন মানে কি করলো? অন্য অরবিটে চলে যাবে এখন, তাহলে কত 4s, 4p, 4px এবং কত 4py এ চলে যাবে। তাহলে শেষ কক্ষতে ইলেকট্রন কয়টা? 3টা, তার যোজনী 3। বুঝতে পারছো? বুঝতে পারছো? আয়রনের যোজনী কত? 2 এবং কত 3। আশা করতেছি তোমরা সবাই বুঝতে পারছো। এবার আসো আরেকটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তোমার, ওকে রেকর্ড হইতেছে, আরেকটা হচ্ছে কপার, ঠিক আছে? কপারটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আমি সবই দেখাই দিতেছি, তোমাদের বইয়ে যতগুলা ব্যতিক্রমী আছে সব দেখাই দিচ্ছি, ঠিক আছে? সব দেখাই দিচ্ছি যাতে তোমাদের বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেলে ক্লিয়ার হয়ে যায়। কপার দেখো, কপার কত 29 না? কপার 29। দেখো ইলেকট্রন বিন্যাস দেখো, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। 3d তে না গিয়ে কোথায় যাবে ইলেকট্রন? 4s যাবে না? কয়টা আছে? 29। আচ্ছা এখন কয়টা? 10টা, 18টা। এই যে তুমি 4s এ 2টা দিলা, ঠিক আছে? কয়টা হয়েছে বলো তো? 20টা। আর কয়টা লাগে? 9টা, তুমি এখানে 9 দিলা, ঠিক আছে? তোমার ইলেকট্রন বিন্যাস হয়েছে? হয়নি কিন্তু ইলেকট্রন বিন্যাস, তাই না? তো ডি অরবিটাল কি চাই বলো তো? ডি অরবিটাল চাই স্থিতিশীলতা অর্জন করতে। স্থিতিশীলতা অর্জন করার জন্য তার তার ডি অরবিটালে হয় 5টা থাকবে, নয় 10টা থাকবে, হয় 5টা থাকবে, নয় 10টা থাকবে। তাহলে সে তো তার আরেকটা ইলেকট্রন লাগে 10টা হওয়ার জন্য, আরেকটা ইলেকট্রন লাগে। তো সে কি করতে পারে? নিতে পারবে। কার থেকে নিবে? এস থেকে নিবে। বুঝতে পারছো? এস থেকে একটা ইলেকট্রন নিয়ে সে কয়টা হবে? 10টা হবে। বুঝতে পারছো? তো ডি অরবিটালের কাজ এরকম। ওকে, এখন এখন কি করে বলো তো? এই যে কপার, এটা তো আহ্বান নীতি। আর মোহরসের নীতি কি করে? এখন শেষ কক্ষপথ কোনটা? শেষ কক্ষপথে একটা ইলেকট্রন সে কি করবে? একটা ইলেকট্রন কি আছে বলো তো? একটা ইলেকট্রন আছে, তাই
তাই এই একটা ইলেকট্রন সে কি করতে পারবে? তুমি তো দেখতেছো শেষ কক্ষপথে বেজোড় ইলেকট্রন কয়টা বলো তো? একটা না? শেষ কক্ষপথে বেজোড় ইলেকট্রন একটা না? তাই তার যোজনী এক, তাই তার যোজনী এক, তাই তার যোজনী এক। এখন শেষ কক্ষপথ কোনটা? এই যে এসে যাইয়া লাস্টে কিন্তু ডিতে ইলেকট্রন দিছে, কম শক্তি সম্পূর্ণ অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করছে, তারপর কিন্তু ডিতে গেছে, তার মানে ডি অরবিটাল এখনো বাকি আছে। ডি অরবিটালে কয়টা বলো তো? 10টা। কয়টা? 10টা। এখন আমরা তো জানি স্যার কপার হচ্ছে অবস্থান্তর মৌল, কপার অবস্থান্তর মৌল না? দেখো তো এখানে দেখো কপার কিন্তু অবস্থান্তর মৌল, এই যে কপার দেখতে পাচ্ছ, অর্থাৎ 3 থেকে 12 পর্যন্ত, রুট 3 থেকে 12 পর্যন্ত মৌলই তো অবস্থান্তর মৌল। তো ডি হচ্ছে এই যে কপার হচ্ছে অবস্থান্তর মৌল। তো অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য কি? ডি অরবিটালে কয়টা ইলেকট্রন থাকবে? 1 থেকে 9টা ইলেকট্রন থাকবে। ডি অরবিটালে কয়টা ইলেকট্রন থাকবে? 1 থেকে 9টা ইলেকট্রন থাকবে। কিন্তু এখানে ইলেকট্রন আছে কয়টা? 10টা। তা কি করবে? একটা ইলেকট্রন কি করবে? অন্য অরবিটালে দিয়ে দিবে। ঠিক আছে? তাহলে দেখো 1s2 2s2 2p6 3s2 3p6 3d কয়টা হবে? 9টা হবে। 3d কয়টা? 9টা। তাহলে কত? 4s1 আর কত? 4px এ আরেকটা চলে যাবে। তাহলে শেষ কক্ষপথে বেজোড় ইলেকট্রন কয়টা? 2টা। তাই তার যোজনী কত? 2। তাহলে কপারের যোজনী কয়টা বলো তো? একটা, 2টা। বুঝতে পারছো ওভারঅল? আশা করতেছি তোমরা সবাই বুঝতে পারছো যোজনীর বিষয়টা একদম পানির মতো ক্লিয়ার হয়ে গেছে আশা করতেছি। ঠিক আছে? তো এখন আমাদের নেক্সট টপিক হচ্ছে সুপ্ত যোজনী। সুপ্ত যোজনীটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এমসিকিউতে অনেক বেশি আসে। ঠিক আছে? সুপ্ত যোজনীটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো চলো আমরা সুপ্ত যোজনী করে ফেলি। একটু মুছে দেই। তো সুপ্ত যোজনীর ডেফিনেশনটা আমাদের জানতে হবে। তোমরা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমাদের সাথে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই তোমরা যারা এতক্ষণ পর্যন্ত আছো অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবা এবং এই ভিডিওটা তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবা, যাতে তোমাদের ফ্রেন্ডরাও দেখার সুযোগ পায় আর এই চ্যানেলেও মেম্বার সংখ্যা বৃদ্ধি পায়। ওকে, তাহলে আমরা দেখি সুপ্ত যোজনী। সুপ্ত যোজনী, তো সুপ্ত যোজনীর ডেফিনেশন কি? সুপ্ত যোজনীর সংজ্ঞাটা কি? সর্বোচ্চ যোজনী ও কার্যকর যোজনীর পার্থক্যকে সুপ্ত যোজনী বলা হয়। সর্বোচ্চ যোজনী এবং কি কার্যকর যোজনীর পার্থক্যকে সুপ্ত যোজনী বলা হয়। কার্যকর বা ইংরেজিতে কি বলা হয় বলো তো? অ্যাক্টিভ কার্যকর যোজনী। ওকে, তো চলো সুপ্ত যোজনীর একটা উদাহরণ দেখি। তো মনে করো কার্বন ডাইঅক্সাইডে কার্বনের তোমাকে সুপ্ত যোজনী বের করতে বলেছে। তাহলে এই কার্বনের আগের অবস্থাটা কি ছিল সেটা তোমাকে দেখতে হবে। কার্বনের মানে কার্বন ডাইঅক্সাইডের। এখন তুমি তো জানো কার্বনের যোজনী কত? 2 হয়, 4 হয়। অক্সিজেনের যোজনী কত? 2। অক্সিজেন যোজনী কত? 2। এখন দেখো তো এটা কিভাবে হয়েছে স্যার? এটা কিভাবে হয়েছে? যদি আমরা এরকম লিখি 4 আর এখানে 2, এখন কাটাকাটি করো, 2 2 4, তাহলে এটা এরকম না? তো এইটার অবস্থা আগে এরকম ছিল না? এরকম ছিল না, তাই না? তো এখন বের করবা কার্বনের সুপ্ত যোজনী। সুপ্ত যোজনী, সুপ্ত যোজনী প্রথমে কি হবে বলো তো? সর্বোচ্চ যোজনী, সর্বোচ্চ যোজনী মাইনাস কি? কার্যকর যোজনী, কার্যকর যোজনী। ঠিক আছে? সর্বোচ্চ যোজনী মাইনাস কার্যকর যোজনী। তাহলে এখানে সর্বোচ্চ যোজনী কত? মানে এইটার আগের অবস্থা তো এরকম ছিল না। কার্বনের সর্বোচ্চ যোজনী কত? 4। কার্বনের সর্বোচ্চ যোজনীটা হবে সর্বোচ্চ যোজনী কত? 4। ঠিক আছে? কার্বনের সর্বোচ্চ যোজনী কত? 4। এখন এই কার্বনের ইউজ হয়েছে কত যোজনী? প্রথমে 4 ছিল না? 4 থেকে তো কাটাকাটি করে তো এরকম হয়েছে, তাই না? কার্বনের এখানে যোজনী অ্যাপ্লাইড হয়েছে কত? 4। যোজনী কিন্তু এক্সচেঞ্জ হয়, এটা কি জানো তোমরা? কার্বনের যোজনী গেছে এখানে, অক্সিজেন যোজনী আসছে এখানে। ঠিক আছে? তো এটার আগের অবস্থা তো এরকম ছিল। তো কার্বনের যোজনী আগে 4 ছিল, তাই এখানে কি কার্যকর যোজনী মানে এখন যোজনী ছিল 4, এখন কাটাকাটি করে 0। অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের সুপ্ত যোজনী কত? 0। কার্বন ডাইঅক্সাইডের সুপ্ত যোজনী 0। ওকে, তাহলে এটা তো বুঝলা। তাহলে এটা বের করো কার্বন মনোক্সাইড সিও এর সুপ্ত যোজনী কত? তো এটার আগের অবস্থা কি ছিল? এটা এরকম ছিল না? তুমি তো জানো কার্বনের যোজনীও 2, অক্সিজেনের যোজনী 2 হয়, 2 দিয়ে কাটাকাটি করে এই যেরকম হয়েছে, তাই না? তাহলে এখানে কার্বনের সুপ্ত যোজনী বের করছে, তাহলে কার্বনের সর্বোচ্চ যোজনী কত? 4। কার্বনের এখনকার যোজনী কত ব্যবহৃত হচ্ছে? 2। তাহলে কত? 2। কার্বনের সুপ্ত যোজনী কত? 2। বুঝতে পারছো? বুঝতে পারছো? ওকে, তাহলে আমরা আরো কয়েকটা করি। সালফার ডাইঅক্সাইডেরটা করি। সালফার ডাইঅক্সাইড, এখন তুমি তো জানো সালফারের যোজনী কত? 2 4 6 না? 2 4 6 না? কিছুক্ষণ আগে তো বের করছো। সালফারের যোজনী কত? 2 4 6। ঠিক আছে? তো এইখানে সালফার কিরকম ছিল বলো তো? সালফারের আদি অবস্থান কিরকম ছিল বলো তো? এরকম ছিল না?
যে অক্সিজেনের যোজনী কত, অক্সিজেন তো একটাই যোজনী 2, আর এখানে কত হবে, এখানে মনে করো তোমার 4 হইলো। তো কাটাকাটি করে কত হয়েছে বলো তো, কাটাকাটি করে SO2 হয়েছে না, SO2 হয়েছে না, SO2 হয়েছে। তো এখন সালফারের, তুমি সালফারের সূত্রের জন্য বের করতেছো, তাহলে সালফারের সর্বোচ্চ যোজনী কত, 6, 6 লিখলা মাইনাস কার্যকর মানে এখন অ্যাপ্লাইড হয়েছে কত, 4, তাহলে 6 সাথে 4 বিয়োগ করলে কত, 2, 2, বুঝতে পারছো? সালফার ট্রাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, বিশ্বাস করো ভাই এগুলাই আসবে, এগুলাই আসবে, এগুলো ছাড়া কিছু আসবে না। সালফার ট্রাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, তাহলে এখানে সালফার মানে এরকম, এই ঘন্টা আগে কিরকম ছিল, অক্সিজেন তো 2 আর সালফারের কত, এখানে মনে করো সর্বোচ্চ 6 দিলাম, কাটাকাটি করলে কত হয়, 3 গুণা 6, তাহলে কত, SO3। সালফারের সর্বোচ্চ সর্বোচ্চ যোজনী কত, 6, আর এখানে অ্যাপ্লাইড হয়েছে কত, 6, 6 সাথে 6 বিয়োগ করলে কত, 0 হয়। বুঝতে পারছো? বলো, একদম পানির মতো সোজা। তাহলে এইটার সূত্র যোজনী কি হবে, আগে দিয়ে অবস্থান কি ছিল বলতো, অক্সিজেন কত, 2, সালফারেরও 2, সালফারের 2 থাকে তাই না, কাটাকাটি করে তো SO হয়েছে, তাহলে সালফারের সর্বোচ্চ যোজনী কত, 6, এখন অ্যাপ্লাইড হয়েছে কত, 2, তো 6 সাথে 2 বিয়োগ করলে কত, 4। বুঝছো নাকি বুঝো নাই বলো তো, বলো আমাকে একটু একটু এনশিওর করো তোমরা কি আসলে বুঝতে পারছো নাকি বুঝতে পারো নাই, আমাকে একটু জানাবা, ঠিক আছে? এখন তোমাদের কিছু হোমওয়ার্ক দিব, তোমরা সেই হোমওয়ার্কগুলো করবা এবং আমাকে দেখাবা, সুপ্ত যোজনীগুলো বের করে দেখাবা। তোমরা এগুলা বাসায় করবা, PCl3, তারপর কত, PCl5, ঠিক আছে, তারপর হচ্ছে SO3, তারপর কত, NH3, ঠিক আছে। এই সকল যোগের সূত্র যোজনী বের করে, অর্থাৎ এখানকার ফসফরাসের সূত্র যোজনী বের করবা, সালফারের নাইট্রোজেনের সূত্র যোজনী বের করবা, এগুলো বের করে আমাদের উৎস একাডেমি যে ফেসবুক গ্রুপ আছে সেখানে তোমরা পোস্ট করবা, ঠিক আছে? আশা করতেছি তোমরা সুপ্ত যোজনীর টপিকটা একদম ভালো করে বুঝছো। তো নেক্সট ক্লাসে আমরা যোগমূলক এবং কি আয়নিক সমযোজী নিয়ে একদম 100% একটা বেসিক আমরা ধারণা নিব। তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। অবশ্যই অবশ্যই তোমরা আমাদেরকে ফলো করবা এবং সামনের ভিডিও অবশ্যই দেখবা। তো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।